পরাজয় তাদের স্বীকার করতে হলো। মানে এখনো মমতা বন্দ্যোপাধ্যায়, এখন আমরা যখন কথা বলছি, তিনি সেটা স্বীকার করেননি সেই হার। শুধুমাত্র আইপ্যাককে দোষ দিয়ে তো লাভ নেই, কারণ দল কারা চালাচ্ছে সেটা তো দেখতে হবে। এই যে অভিষেকের উত্থানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন। আইপ্যাক একটা প্যারালাল একটা অর্গানাইজেশন তৈরি করে ফেলল। অর্গানাইজেশনে নাক গলাচ্ছে তাই নয়, তারা দুর্নীতিও করছে। তৃণমূলের হারের কারণ নিয়ে এখন সর্বমহলেই আলোচনা, চর্চা, বিশ্লেষণ চলছে। আর এই বিষয়টা নিয়ে যখন কথা বলতেই হয়, আলোচনায় চলে আসে আইপ্যাক প্রসঙ্গ। অতি আইপ্যাক নির্ভরতা কি তৃণমূলের হারের এই কারণ? কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক সম্বিত পাল। সম্বিত দা, আপনি কি মনে করছেন এই যে আইপ্যাক নির্ভর হয়ে যাওয়া, এটাই কি তৃণমূলকে ডোবালো? তৃণমূলকে ডোবানোর অনেক রকমের অনেক কারণ রয়েছে, সেসব নিয়ে তো আলোচনা হচ্ছে। তো আইপ্যাক নির্ভরতা একটা অবশ্যই একটি কারণ, অন্যতম কারণ। আহ, সেটার এই কারণেই যে আইপ্যাক একদিক থেকে যেমন তৃণমূলকে অনেক সাহায্য করেছে 2021-এর নির্বাচনে বিশেষত, কিন্তু 2026-এ এসে সেই আইপ্যাকই পথের কাঁটা হয়ে দাঁড়ালো একরকম, সেটা মনে হচ্ছে এখন। যখন আমরা এই নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করছি, তখন আইপ্যাককেও কাটাছেড়ার মধ্যে রাখতে হচ্ছে। এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেগ, আবেগে দল চলতো, এটাও বারবার বলা হয়েছে। কিন্তু আইপ্যাকের প্রবেশের ফলে কি সেই আবেগটা কোথাও গিয়ে পেছনে ফেলে শুধু ডেটা নির্ভর দল চলছিল, মানে বাধা হয়ে দাঁড়ালো তৃণমূলের আরো আরো একবার ক্ষমতায় আসার ক্ষেত্রে? দেখো, আবেগে তৃণমূল কংগ্রেস দলটি তৈরি হয়েছিল, নিয়ে কোনো সন্দেহ নেই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি লোকজনের ভালোবাসা, তার প্রতি আনুগত্য, তাকে দেখে ইন্সপিরেশন পাওয়া। আহ, যারা এই বাম আমলটাকে দেখেছেন, বাম আমলে যে বিরোধী শক্তিকে দেখেছেন, তারা জানেন যে তৃণমূল কংগ্রেসের অনেক নেতাকর্মী, তারা অনেক রকমের কষ্ট সহ্য করেছেন, সিপিএম এর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছেন, মার খেয়েছেন, বহু কর্মী মারা গেছেন। আহ, এবং তৃণমূল কংগ্রেসটা পুরোটাই মমতা কেন্দ্রিক একটি দল। এখন সমস্যা যেটা তৈরি হচ্ছিল, যে যখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়ে গেলেন, তারপর থেকে তাকে সরকারেও মনোযোগ দিতে হলো, কিন্তু দলটাকে চালানোর জন্য তিনি ভরসা করেছিলেন প্রথমে মুকুল রায়ের ওপরে। তারপরে মুকুল রায়ের থেকে সেই ব্যাটনটি চলে যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। কিন্তু নিচু নিচু তলায় যে কানেক্টটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছিল, 2019-এ এসে দেখা গেল যে সেই কানেক্টটা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে নেই। এবং তিনি দলের উপরে একটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন। এবং নিচু তলার কর্মীরা কে কি করছে, কি করছে না করছে, কারণ সেই সময়টাতে মুকুল রায়ও দল ছেড়ে চলে গেলেন, যিনি সংগঠনটাকে দেখতেন। পার্থ চট্টোপাধ্যায় এবং সুব্রত বক্সী, এরা দুজন শীর্ষস্থানীয় নেতা ছিলেন যারা পুরোটা সামলাতেন, কিন্তু তারাও খানিকটা ইনঅ্যাক্টিভ হয়ে পড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থানের কারণে। তো সেই সময় যেটা দেখা গেল, বিশেষত 2019-এর লোকসভা নির্বাচনের আগে, যে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক বুঝে উঠতে পারছেন না যে আহ, দলে কোথায় কি হয়ে গেল, এবং তিনি যে অনেকটা মাটি হারাচ্ছেন, এবং বিজেপির কাছে যে মাটি হারাচ্ছেন, সেইটা তিনি রিয়েলাইজ করলেন 2019-এর নির্বাচনের ঠিক আগে এসে, কিন্তু তখন আর তার হাতে সময় ছিল না। এবং যার ফলাফল আমরা দেখলাম, বিজেপির একটি বড় ধরনের উত্থান, এবং লোকসভা নির্বাচনে তারা অনেক ভালো ফল করলেন, 18টা আসন জিতলেন। তারপরে যে ছন্নছাড়া অবস্থাটা তৈরি হলো, সেই অবস্থা থেকে বাঁচার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটি পেশাদারী সংস্থার দরকার হয়ে পড়েছিল। এবং সেই পেশাদারী সংস্থা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে, তখন প্রশান্ত কিশোর এই আইপ্যাক সংস্থাটির প্রধান ছিলেন। তিনি আসেন, তিনি এসে তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা হিসেবে যোগ দেন। এবং সেইটা অনেক কার্যকরী হয়েছিল, কারণ আমরা আমাদের মনে থাকতে পারে সেই সময় কিন্তু একটা তৃণমূলের রিব্র্যান্ডিং এই আইপ্যাকই করেছিল প্রশান্ত কিশোরের নেতৃত্বে। তো সেখানে আমরা যেটা প্রথমত খুব স্টার্ক একটি দৃশ্য দেখলাম, সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় একা কোনো একটি সাংবাদিক সম্মেলন করছেন, তার আশেপাশে কোনো তৃণমূল কংগ্রেসের নেতা নেই। কারণ সেই সময় এটা দরকারও ছিল যে তৃণমূল কংগ্রেসের ভাবমূর্তি উদ্ধার করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আপাত স্বচ্ছ একটি ইমেজ এবং তার যে জনপ্রিয়তা, সেইটাকে কাজে লাগানো খুব জরুরি ছিল, এবং সেটাই আইপ্যাক করেছিল প্রথমত। দ্বিতীয়ত, তারা ডেটা নির্ভরতায় গিয়েছিল। তৃতীয়ত, তারা একটা প্যারালাল অর্গানাইজেশন, অলমোস্ট একটা অ্যাপারেটাস তৈরি করেছিল, যার থেকে এক্সাক্ট ফিডব্যাকটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আসছিল, এটা নিরপেক্ষ ফিডব্যাক। কারণ আইপ্যাক একটি পেশাদারী সংস্থা, তারা পেশাদারি
ক্ষমতায় এবং তাদের যে ফাংশনিং, তাদের যে পদ্ধতি ছিল সেই অনুযায়ী তারা বিভিন্ন ধরনের ফিডব্যাক পাচ্ছিলেন যে কোন নেতা কি কাজ করছে, কার জনপ্রিয়তা কিরকম রয়েছে, ইত্যাদি ইত্যাদি। এবং তারপরে তারা এই পুরো ইলেকশন ক্যাম্পেইনটাকে তৈরি করলেন। সেটা ওই দিদিকে বলো ক্যাম্পেইন থেকে শুরু হলো, তারপরে বাংলা নিজের মেয়েকে চায়, এই ক্যাম্পেইনটা হলো, এবং তার সুফল কিন্তু তৃণমূল কংগ্রেস 2021-এ পেলো, যে তারা আবার সরকারে ফিরে আসতে পারলো। বিজেপির যে বারবারন্তটা হয়েছিল সেটাকে আটকানো গেল। কিন্তু তারপর থেকে যেভাবে দলটি চলেছে, এবং সেটা আমরা দেখেছি যে প্রত্যেকটি পদক্ষেপ তৃণমূল কংগ্রেসের, কে কি বলবে, কোথায় কি হবে, কোথায় কে প্রার্থী হবে, কোন সাংবাদিককে কোন খবর দেওয়া হবে, এবং সেই পুরোটাই কিন্তু আইপ্যাক প্যারালালি তারা সেইটা কিন্তু পরিচালনা করতে লাগলো, এবং সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে এটা হচ্ছিল। কিন্তু এর ফলে একদমই তুমি ঠিকই বলছো, এর ফলে যেটা হলো সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসটা একটু দুভাগে বিভক্ত হয়ে গেল। আগে ছিল নব্য তৃণমূল, পুরনো তৃণমূল, এখন হয়ে গেল আইপ্যাকীয় তৃণমূল আর মূল তৃণমূল। আইপ্যাক একটা প্যারালাল একটা অর্গানাইজেশন তৈরি করে ফেললো, এবং অনেকের অভিযোগ ছিল যে আইপ্যাক শুধু অর্গানাইজেশনে নাক গলাচ্ছে তাই নয়, তারা দুর্নীতিও করছে, যে টাকার বিনিময়ে কাকে প্রার্থী করা হবে না হবে এইসব অভিযোগ উঠতে আরম্ভ করলো। কিন্তু ততক্ষণে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আর অন্য কিছু করা সম্ভব ছিল না, একটা পেশাদারী সংস্থার উপরেই তাকে নির্ভর করতে হলো, এবং তারা যে যে স্ক্রিপ্ট সাজিয়ে দিচ্ছিল সেই অনুযায়ী কাজ করতে হলো। এখন প্রত্যেকটি রাজনৈতিক দলই কিন্তু এখন পেশাদারী সংস্থার সাহায্য নেয়, সেটা বিজেপি থেকে শুরু করে কংগ্রেস, অন্যান্য আঞ্চলিক দলগুলি, তৃণমূল কংগ্রেসও সেরকম নিয়েছিল। কিন্তু যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কানেক্টটা তৃণমূল স্তরে তৃণমূল নেতাদের সঙ্গে ছিল, সেইটা অনেকটা ছিন্ন হয়ে গিয়েছিল এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে। এই যে আইপ্যাকের পুরো যে প্রক্রিয়াটি চলছিল, তাদের যে ফাংশনিং, যেভাবে তারা চালাচ্ছিলেন পুরো দলটাকে, সেইটা খানিকটা ডিসকানেক্ট করে দিল, এবং তার ফলাফল এখন আমরা পর্যালোচনা করে গিয়ে দেখতে পাচ্ছি যে সেটার খুব একটা ভালো ফল হয়নি। আইপ্যাক তো এবারও বলেছিল যে তৃণমূল জিতছে। হ্যাঁ, কিন্তু কিসের ভিত্তিতে তারা বলেছিল সেটা আমরা জানি না। প্রশান্ত কিশোর যখন আইপ্যাকের দায়িত্বে ছিলেন, তিনি খুবই ডেটা নির্ভর কাজকর্ম করতেন, এবং ডেটা দিয়ে দেখাতেন, ডেটা দিয়ে বুঝতেন। এবং এই যে দিদিকে বলো, যে যে ক্যাম্পেইনটা হয়েছিল, এটা আমাদের মনে রাখতে হবে যে সেইখান থেকে এই আইপ্যাক কিন্তু প্রচুর ডেটা সংগ্রহ করেছিল। একজন যে কেউ দিদিকে বলো ওই হেল্পলাইন নাম্বারে ফোন করলে তার কাছ থেকে যে তথ্য নেওয়া হতো, সেইটা কিন্তু খুব কার্যকরী হয়েছিল। কিন্তু এখন এই 2026-এ এসে আইপ্যাক সেই ডেটা নির্ভরতার জায়গায় না গিয়ে তাদের নিজস্ব অ্যাপারেটাস দিয়ে পুরো দলটাকে পরিচালনা করার জায়গায় চলে যাওয়াতে একটা বিপত্তি হয়েছে। এবং এখন তো আমরা দেখতে পাচ্ছি যে তাদের যে ফিডব্যাক, তাদের যে চিত্রনাট্য তারা তৈরি করেছিল, যে স্ক্রিপ্ট তারা তৈরি করেছিল, ক্যাম্পেইন তারা তৈরি করেছিল, সেটা খুব কার্যকরী হয়নি এবার। আলটিমেটলি কতটা ক্ষতি করলো তৃণমূলের এই আইপ্যাক? আপনি বললেন কিভাবে তৃণমূলে যুক্ত হয়েছিল আইপ্যাক, কিভাবে কাজ করেছিল, কিভাবে ঢেলে সাজিয়েছিল তৃণমূলকে। এবং 2021-এ যখন এক প্রকার বিপর্যয় রাজ্য জুড়ে, একটা আমরা জানি 21-এও একটা হাওয়া তৈরি হয়েছিল যখন দুর্নীতি সামনে আসে তৃণমূলের, কিন্তু সেই সময়েও তৃণমূলকে এক প্রকার বাঁচিয়ে দিয়েছিল আইপ্যাক। কিন্তু 2026-এ এই যে ডুবিয়ে দিল, সেখানেও কিন্তু একটা আইপ্যাকের উপরে দোষ আসছে, যে আইপ্যাকের দোষ রয়েছে। তো ঠিক কতটা ক্ষতি করলো, কিভাবে ক্ষতি করলো? ক্ষতি তো হয়ে গেল, মানে একটা দল তারা ক্ষমতাচ্যুত হলো যখন, এবং তারা আবার সরকারে ফিরে আসতে পারলো না, এবং এরকম একটি পরাজয় তাদের স্বীকার করতে হলো। মানে এখনো মমতা বন্দ্যোপাধ্যায়, এখন আমরা যখন কথা বলছি, তিনি সেটা স্বীকার করেননি সেই হার, কিন্তু এটা সংখ্যার বিচারে তো হলোই। আহ, আমার যেটা মনে হয় যে যখন দলটি পুরোপুরি আইপ্যাক নির্ভর হয়ে পড়লো, তখন কিন্তু এই যে ক্ষোভ, তৃণমূল কংগ্রেসে বরাবর গোষ্ঠীদ্বন্দ্ব ছিল, জন্মলগ্ন থেকে ছিল, কারণ এটা কংগ্রেস থেকে ভেঙে আসে একটি দল। কংগ্রেসও যেরকম ভাবে চলেছে, এটাও সেরকম ভাবে চলেছে। কংগ্রেসকেও বলা হয় যে একটা ছাতার মতো, সেখানে বিভিন্ন মতাবলম্বী মানুষ তারা একসাথে আসেন। তৃণমূলকে তো সেই দলের তকমাটাও দেওয়া হতো না, যে এটা একটা ক্লাবের মতো চলে, যে সবাই যে যার মতো করে আসে, এইসব হয়। তো এই যে গোষ্ঠীদ্বন্দ্ব থাকা, এই এই সবগুলো কিন্তু মিলিয়ে যেত যখন মমতা বন্দ্যোপাধ্যায় সামনে চলে আসতেন। কিন্তু গত কয়েক বছর ধরে, এটা শুধুমাত্র আইপ্যাককে দোষ দিয়ে তো লাভ নেই, কারণ দল কারা চালাচ্ছে সেটা তো দেখতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মিলে এই দলটি চালিয়েছেন।
যখন দেখা গেল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে দলের ক্ষমতা চলে যাচ্ছে, তখন কিন্তু একে একে অনেক নেতাই, শুভেন্দু অধিকারী এই কারণেই দল ছেড়েছিলেন, এবং অনেক প্রবীণ নেতা, প্রবীণ নবীন দ্বন্দ্ব এসব আমরা দেখেছি। বিভিন্ন ধরনের মনোমালিন্যের ঘটনা আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে। এবং তারপরেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এটি পরিষ্কার করে দিয়েছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার উত্তরসূরি এবং তিনি দলের এই হাল ধরবেন। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জনমোহিনী ক্ষমতা রয়েছে, বা তিনি একটা কথা বললে সেইটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে যেভাবে ছাপ ফেলে, বা সেটা যেভাবে সেটা মিলে যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই অর্গানিক লিডার নন। মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের আন্দোলনের ইতিহাস রয়েছে, তিনি আন্দোলন করে উঠে এসে তিনি দলটাকে এই জায়গায় নিয়ে গেছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় একটা আঠার মতো কাজ করেছেন দলটাকে ধরে রাখার ক্ষেত্রে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই অর্গানিক লিডার নন, তিনি নিজেকে অনেক পরিবর্তন করার চেষ্টা করেছেন, মানুষের মধ্যে গেছেন, জনসভা করেছেন, সেখানে লোকজন এসছে, কিন্তু যেটা আগেও আমাদের অনেক রকম ভাবে অনেক জায়গা থেকে আমরা খবর পেয়েছি, শুনেছি, যে এই যে লোক জোগাড় করা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি ঠিক করা, প্রার্থী নির্বাচন, এই সবটাই আইপ্যাক যেরকম ভাবে বলে দিয়েছে সেরকম ভাবেই হয়েছে। তো সেইখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যতটা প্রভাব তো ছিল, এবং এই প্রার্থী তালিকা যখন বেরিয়েছে তখন আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা সংমিশ্রণে তাদের দুজনের মতামতের ভিত্তিতেই প্রার্থী তালিকা তৈরি হয়েছে। কিন্তু তাতেও আইপ্যাকের প্রচুর প্রভাব ছিল, সেটা আমরা জানি। তো সেই জায়গা থেকে দেখতে গেলে এই ব্যর্থতার দায়িত্বটা শুধু আইপ্যাকের ওপর চাপিয়ে দিলে তো হবে না, যারা দল চালাচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদেরকেও নিতে হবে দল। অর্থাৎ এক কথায় বলতে গেলে আইপ্যাক যেমন তার প্রতি একটা দোষ যাচ্ছে, তেমনি তার পাশাপাশি এই যে অভিষেকের উত্থানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন, এটাও কিন্তু বলা চলে। এবং এই যে আপনি বলছিলেন যে ক্লাবের মতো চলে দলটি, এই যে আদর্শিক কোনো অবস্থান, কোনো স্পষ্টতা নেই যে আদর্শ কি দলের, এইগুলো কোথাও গিয়ে কিন্তু একটা তৃণমূলের এই ভেঙে যাওয়ার একটা কারণ, বা এই ক্ষতি হওয়ার, ফিরে আসতে না পারার একটা অন্যতম কারণ। না, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসও আজকে ক্লাবের মতো একটা দল চলছে না, সেটা আগে থেকেই চলছে। আদর্শের অভাব যেটা আমরা বলছি, একটা নির্দিষ্ট আদর্শ, যে বিজেপির যে ধরনের একটা হিন্দুত্ববাদী জাতীয়তাবাদের আদর্শ রয়েছে, সাংস্কৃতিক জাতীয়তাবাদের আদর্শ রয়েছে, বা কমিউনিস্ট পার্টিগুলোর যে ধরনের সমাজতান্ত্রিক ব্যবস্থার আদর্শ রয়েছে, সেই অর্থে তৃণমূল কংগ্রেস যদিও নিজেদেরকে জাতীয়তাবাদী দল বলে তারা পরিচয় দেন, কিন্তু সেই অর্থে কোনো আদর্শের বোঝা তাদের কাঁধে কখনো কিন্তু তারা নেয়নি। সেটা তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার পর থেকে তো সেটা নয়, সেটা প্রথম থেকেই ছিল না, সেটা যখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছেন তখনও ছিল না। এবং একটি ঘটনা তো বলতেই পারি, যেখানে একজন বিশিষ্ট মন্ত্রী তিনি বলেছিলেন যে আমাদের অর্থনৈতিক যে পলিসি, সেইটা নিয়ে কোনো অসুবিধা হওয়ার কারণ নেই, কারণ আমাদের পিঠে কোনো ইডিওলজির বোঝা নেই, কোনো আদর্শের বোঝা নেই, এরকমও কথাবার্তা কিন্তু চলতো। কাজেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছে বলেই এই দলটা এরকম হয়ে গেল তা তো নয়, আগে থেকেই ছিল। এখন যেটা প্রবলেম হলো সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কানেক্টটা ছিল, যেটা আগে আমরা আলোচনা করছিলাম, সেই কানেক্টটা নষ্ট হয়ে গেল, এবং সেটা ধীরে ধীরে যখন দলটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে চলে যাচ্ছে, তখন কিছু রিজেন্টমেন্টও তৈরি হলো, এবং যে ফলাফল আমরা দেখছি সেটা যদি ইভিএম নিয়ে যেসব অভিযোগ সেগুলোকে যদি আমরা দূরে সরিয়ে রাখি, বা এসআইআর নিয়ে যে অভিযোগ সেটা যদি আমরা দূরে সরিয়েও রাখি, তারপরে যদি আমরা এই সংখ্যাটা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে তৃণমূল কংগ্রেসেরও একটা বিশাল বড় সমর্থন কিন্তু বিজেপির দিকে চলে গেছে, না হলে এই ফলাফল হওয়া তো সম্ভব নয়, কারণ বাম কংগ্রেস তারা মোটামুটি নিজেদের যে সমর্থনের বেস সেটা একটু ধরে রেখেছে। তো সেইটা কেন গেল নিচু তলার? এখন অনেক তৃণমূল কংগ্রেসের নেতা তারা প্রকাশ্যে অনেক কিছু বলা শুরু করেছেন, সেটা থেকেই বোঝা যায় যে নিচু তলায় একটা যে ক্ষোভ তৈরি হয়েছিল, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপরে তাদের যে ভরসা খুব একটা ছিল না। অনেকেই বলছেন যে আমরা ভয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই নেতৃত্ব মেনে নিয়েছি, তো সেইটা খুব পরিষ্কার। তো এইটা এই দিকেই যেত, তৃণমূল কংগ্রেস এই দিকেই যেত, সেটা হয়তো একটু ত্বরান্বিত হয়েছে পরিস্থিতির বিচারে। তা এটাই ভবিতব্য ছিল। হ্যাঁ, তৃণমূল কংগ্রেস আমরা জানি যে ক্ষমতার বাইরে চলে গেলে দলটিকে ধরে রাখা খুব কঠিন, যে কঠিন কাজটার চ্যালেঞ্জ এখন মমতা বন্দ্যোপাধ্যায় নিচ্ছেন, যে সবাইকে একসঙ্গে রাখবেন।
কিন্তু নিচু তলাতে দেখছি আমরা বিজেপির নেতারাই এখন বলছেন যে আমরা জানি না এরা কারা, সকালবেলা তৃণমূল ছিল, বিকেলে বা সন্ধ্যাবেলা যখন রেজাল্ট বেরিয়েছে তারা বিজেপি হয়ে গেছে। এরকম হবে, অনেক জায়গাতেই হবে। অনেক জায়গাতে অনেকেই চাইবেন যে ক্ষমতার কাছাকাছি থাকতে, কারণ তৃণমূল কংগ্রেস মূলত যারা করেছেন, একটি 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 বিশাল অংশের মানুষ কিন্তু যারা 2011 পরবর্তী সময়ে বিশেষত তৃণমূলের সঙ্গে যুক্ত হয়েছেন বা তৃণমূলের এই বাড়বাড়ন্তে তাদেরও বাড়বাড়ন্ত হয়েছে, তারা কিন্তু এই দলের সঙ্গে তখনই যুক্ত ছিলেন যখন তারা ক্ষমতার ছাতার তলায় থাকতে পেরেছেন। এই ক্ষমতা যখন নেই দলের, তখন কিন্তু একদম পুরনো যারা কর্মী, যারা সিপিএম এর সঙ্গে লড়ে এসেছেন, তারাই, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ মানে সঙ্গ দিয়েছেন, তারাই অর্থাৎ কংগ্রেস করতেন, কংগ্রেস করতেন, হ্যাঁ, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন তারা হয়তো থেকে যাবেন, তারা একটা বাম বিরোধী বা বিজেপি বিরোধী একটা আদর্শ থেকে হয়তো থেকে যাবেন, কিন্তু অনেকেই পা বাড়িয়ে রয়েছেন যে কখন কোন দিকে যেতে হবে, এবং সেটা আমরা সমাজ মাধ্যমে দেখতেও পাচ্ছি, অনেকে অনেক রকম বলছেন। তৃণমূলেরও কি একেবারে শূন্য হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে? আমরা যেমন দেখেছি যে বামেরা এক প্রকার শূন্য হয়ে গিয়েছিল বিধানসভায়, কংগ্রেস শূন্য হয়ে গিয়েছিল বাংলার বিধানসভায়। দেখো, এটা দেখতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে দলকে এবারে কোন দিকে নিয়ে যাচ্ছেন। এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে সাংসদ রয়েছে, এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে 80 জন বিধায়ক রয়েছে, এখনো বহু পঞ্চায়েত রয়েছে, পুরসভা রয়েছে যেখানে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে। তো তিনি দলটাকে কিভাবে ধরে রাখতে পারেন, আদৌ পারেন কিনা, সেটার উপরে নির্ভর করছে যে কি ভবিতব্য হবে। এটা ঠিকই যে বামেদের মতো একটি রেজিমেন্টেড পার্টি, তারা ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে ধীরে ধীরে সংসদীয় রাজনীতিতে তারা প্রায় ব্রাত্য হয়ে গেছেন, যদিও তারা এবারে একজন বিধায়ক থাকবেন তাদের দলের তরফ থেকে, বামেদের তরফ থেকে বিধানসভায়। কাজেই মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে দলটিকে কোন দিকে নিয়ে যাবেন, কিভাবে কি করতে পারবেন, কারণ এটাও দেখতে হবে যে তার বয়সও হচ্ছে, তো ফলে তিনি একা কতটা দলটিকে টানতে পারবেন বা রাখতে পারবেন তার উপর অনেক কিছু নির্ভর করছে। কিন্তু আবার এটিও মনে রাখতে হবে যে কখনো ভ্যাকিউম তৈরি হলে সেটা কেউ ফিল আপ করতে কেউ না কেউ চলে আসে, কাজেই কোনো একটি বিরোধী শক্তি তো থাকবেই, সে যে ফর্মেই থাকুক সেটা তো থাকবে, সেটা তৃণমূল হবে না অন্য কেউ হবে, সেটা দেখতে হবে, সে সময় বলবে সেই উত্তর। 5-এ পা দিল ইনস্ক্রিপ্ট। এই 5 বছরে আমরা আমাদের সাধ্যমতো শ্রম, নিষ্ঠা এবং সাহসে ভর করে চালিয়ে গেছি আমাদের সাংবাদিকতা। এক্সিট পোলের মিথ্যাচার ফাঁস করেছি আমরা। গিগ শ্রমিক, পরিযায়ী শ্রমিকদের কথা বারবার তুলে ধরেছি আমরা। প্যালেস্টাইন, বাংলাদেশ নিয়ে কথা বলেছি আমরা। বাংলাদেশের শাটডাউনের দিনগুলিতে প্রবাসী বাঙালিদের তাদের পরিবার পরিজনের খবর দিয়েছি আমরা। নাগরিক সাংবাদিকতা চালিয়ে যেতে গেলে চাই নাগরিকদের প্রত্যক্ষ অংশগ্রহণ। তাই আমরা ডোনেশন ব্যবস্থা চালু করেছি। স্ক্রিনে দেওয়া এই কিউআর কোডে আপনারা আমাদের যে কোনো অঙ্কের মূল্য পাঠাতে পারেন। আপনাদের অনুদান আমাদের নিজেদের কাজ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।